অভ্যুত্থানের সবচেয়ে বেশি গণহত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো মেলেনি নিহতের সঠিক সংখ্যা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। 7 আসামিকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। পার্বত্য জেলায় 1600 কিলোমিটার সড়কে নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কৌশলগত হাতিয়ার, বলছে সেনাবাহিনী। গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। এবং দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ফিরছেন তাসকিন আহমেদ, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির প্রতিরোধ অবিস্মরণীয় এক অধ্যায়। 2 দফায় জুলাই মাস জুড়েই এই এলাকাটি ছিল ছাত্র জনতার দখলে। পুলিশ ও র্যাবের গুলি উপেক্ষা করে দুর্বার মানব প্রাচীর গড়ে তুলেছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এই এলাকায়। যদিও এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বেলায়েত হুসাইনের প্রতিবেদন। 1 বছরে মুছে গেছে বিপ্লবের কত চিহ্ন, কত স্মৃতি, কিন্তু যাত্রাবাড়ি কাজলা ফ্লাইওভারের আইল্যান্ড আজও কথা কয়, আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? নৃশংস গণহত্যার এই বর্ণনাটিও যাত্রাবাড়ি এলাকার। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে 6 জন নিহত হওয়ার পরদিন শুরু যাত্রাবাড়ির প্রতিরোধ। 17 জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এই আইল্যান্ডের 2 পাশ থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা গুলি করতে করতে সর্বোচ্চ কাজলার টোল প্লাজা পর্যন্ত যেতে পেরেছে। সেখান থেকে আবারও আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়ে তারা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিতে হয়েছিল। কোনোভাবেই যখন নিচ থেকে আন্দোলন দমন করা যাচ্ছিল না, ঠিক তখনই হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া শুরু হয়। 17 থেকে 22 জুলাই এবং 3 থেকে 5 আগস্ট এই 2 দফায় 8 দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। সেই প্রতিরোধ সংগ্রামে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি। তবে এই যে স্মৃতিফলকটি তা সাক্ষ্য দিচ্ছে যাত্রাবাড়ি গণহত্যার। যাত্রাবাড়ি মোড়ের এই শহীদী ঐক্য চত্বরে প্রাথমিকভাবে 48 জন শহীদের নাম স্থান পেয়েছে। এই চত্বরেই যাত্রাবাড়ি আন্দোলনের দিনগুলো নিয়ে আলাপচারিতায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলিয়া হাসান জুনায়েদ। যাত্রাবাড়িটা মূলত ঢাকার প্রবেশদ্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা আন্দোলনের দুর্গ করে তুলতে পারি, তাহলে পুরো আন্দোলনটা সফলতার মুখ দেখাটা সহজ হয়, এবং তাই কিন্তু ঘটেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ঘটনাবলীর ঐতিহাসিক এক সাক্ষী দনিয়া কাজলা এলাকার এই অনাবিল হাসপাতাল। হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, আন্দোলনের সময় শুধু এখানেই 2000-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। 1.5 শতাধিক গুরুতর আহতকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা ছিলেন প্রায় মৃত। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। এই হাসপাতালে তো ধরেন নিচতলা পুরো ফ্লোর একাকার হয়ে গেছে পেশেন্টের। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়। বিশেষ করে এই জামিয়া ইসলামী দারুল উলুম বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। ভাইদের বুকে
বুলেট ছোড়া হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ভাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এই জন্য দোয়া করবেন। জুলাই আগস্টে যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলারই প্রধান আসামি শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে প্রাথমিকভাবে 103 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমরা মানে লার্জ অফ ম্যাস কিলিংয়ের ক্ষেত্রে যাত্রাবাড়িকে আমরা লার্জেস্ট ধরে থাকি। 3 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকা দখল করে নেয় ছাত্র জনতা। শুরু হয় র্যাব পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। 4 আগস্ট দিনের শুরুতেই র্যাব এবং পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চলে আসে এবং যাত্রাবাড়ি থানা তাদের অধিকারে নিয়ে নেয়। পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, তখন আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী সেই সংঘর্ষের মাঝখানে পড়ে গিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য কোনো মতে আমরা এই ভবনের ছাদে এসে এই কক্ষটিতে অবস্থান নিয়েছিলাম। সেদিন প্রায় 6 ঘন্টা এই কক্ষে আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যেই কখনো কখনো আমরা এই দরজায় দাঁড়িয়ে সংবাদ প্রচার করে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল এই বুঝি আমিও জীবন হারাতে বসেছি। সবশেষ ঐতিহাসিক 5 আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং দনিয়া গেইটে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। মার্চ টু ঢাকা সফল করতে সকল ব্যারিকেড পেরিয়ে যাত্রাবাড়ির জনস্রোত রওনা হয় গণভবনের অভিমুখে। তখনও যাত্রাবাড়ি থানার সামনের সড়কে একপাশে লুকিয়ে থাকা 30 থেকে 35 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব মরদেহ অনেকক্ষণ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কে। শেখ হাসিনার পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়লে বিকেল 4টার পর মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যান আন্দোলনকারীরা। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথে অভ্যুত্থানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আশুলিয়ার ঘটনার অভিযোগ কি দাখিল করা হয়েছে কিনা জানাবেন, এবং শেখ হাসিনার মামলার শুনানি কখন শুরু হতে পারে? মুক্তি, জুলাই আগস্টের আন্দোলনে বহুল আলোচিত সাভারের আশুলিয়াতে 6 যুবককে গুলি করে হত্যার পর লাশকে পুলিশের প্রিজন ভ্যানে রেখে পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। 11টার পরপর সময় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে 2 সেখানে আজকের এই অভিযোগপত্র দাখিল করা হবে। পরবর্তীতে অভিযোগপত্র দাখিলের পর সেটি অভিযোগ গঠনের আরেকদিন শুনানি হবে। পরবর্তীতে এই মামলার বিচার শুরু হবে। এর আগে 19 জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল তদন্ত সংস্থা। সেখানে পুলিশের সাবেক কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, সাবেক এমপি সাভারের সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে সেই ঘটনার সঙ্গে তারা জড়িত ছিলেন। এবং এই ঘটনার আজকে 7 জনকে, আব্দুল্লাহিল কাফি, সাবেক এই পুলিশ কর্মকর্তা, ডিবির পরিদর্শক আরাফাত সহ আজকে 7 জনকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। 11টার পরপর তাদের যেই আজকের আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করার যে সময় সেটি আসলে শুরু হবে। এবং এটি এর আগে যখন তদন্ত সংস্থা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বলেছিলেন এটি একটি নৃশংস হত্যাযজ্ঞ, কারণ সেখানে এই যে 6 যুবককে হত্যা করা হয় তার মধ্য থেকে একজন জীবিত ছিলেন। জীবিত থাকার অবস্থাতেই তাকে তার গায়ে পেট্রোল ঢেলে তাকে পুড়িয়ে ফেলা হয়। সেটি একটা নৃশংস ঘটনা বর্ণনা করেছেন প্রসিকিউশন টিম। তবে আজকে 11টার পরপর যেহেতু আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হবে, পরবর্তীতে আরেকটি তারিখ পড়বে যেখানে এই অভিযোগপত্রের ঘটনার শুনানি হবে। পরবর্তীতে গঠন করেই এই আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার কার্য শুরু হবে।
এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সহকর্মী রাব্বি হোসেন যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। চট্টগ্রামের পটিয়ায় পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের 10 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাতে 2 দফা এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এনসিপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সহ সভাপতিকে গ্রেপ্তারের জন্য পটিয়া থানার সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় কয়েকবার বললেও পুলিশ তাকে গ্রেপ্তারে অনীহা দেখায়। এ সময় বাক বিতণ্ডার এক পর্যায়ে পুলিশ, এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে আবারও থানার সামনে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন অন্তত 10 জন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করায় চট্টগ্রাম কাস্টম কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, এনবিআর এক আদেশে 28 জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়। কিন্তু জাকির হোসেন সে আদেশ অমান্য করে নিজে অনুপস্থিত থাকার পাশাপাশি চট্টগ্রাম কাস্টম হাউস 28 ও 29 জুন বন্ধ রাখায় আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হতো। এতে সরকার বিপুল রাজস্ব হারানোয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও 7 কার্যদিবসের মধ্যে মোহাম্মদ জাকির হোসেনকে এই সংক্রান্ত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়াও আন্দোলনে জড়িত 5 রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে রাজস্ব ব্যবস্থার সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলম বিরতির কর্মসূচির পাশাপাশি 28 ও 29 জুন 7 জন কর্মসূচি পালন করেন এনবিআর কর্মকর্তারা। এতে অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম, বন্দরে বাড়ে কন্টেইনার জট। তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে কয়েক হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে 1600 কিলোমিটারের সড়ক। ভারত ও মিয়ানমার সীমান্তে যে সড়ক এঁকে দিচ্ছে বাংলাদেশের নতুন মানচিত্র। সেনাবাহিনী বলছে, অরক্ষিত এই সীমান্ত অঞ্চল পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী, মাদক ও অস্ত্র চোরাচালানের অভয়ারণ্য। তবে এই সড়ক তৈরি করেছে ভূকৌশলগত নিরাপত্তা বলয়, যেখান থেকে সীমান্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াচ্ছে সংস্থাগুলো। উঁচু নিচু পাহাড় কেটে এই সড়ক নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ, যেখানে হতাহত হয়েছেন সেনা সদস্য সহ 26 জন। দুর্গম সীমান্ত সড়ক ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন হোসেন জিয়াদ, ছবিতে ছিলেন মোহাম্মদ নবাব। দুই থেকে 3000 ফুট উচ্চতায় মেঘ ছুঁয়ে যাওয়া পাহাড়ি আঁকাবাঁকা সড়ক। প্রায় 1600 কিলোমিটার এ পথের চারপাশে অবারিত সবুজ, বনবনানী আর জুম চাষের দৃশ্য তৈরি করে স্বর্গের মোহনীয় রূপ। এ যেন এক অদেখা বাংলাদেশ। কোথাও মনে হবে সড়ক গিয়ে ঠেকেছে আকাশে, আবার কোথাও নেমেছে পাতালে। ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই সীমান্ত পথ যুক্ত করেছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাকে। মিয়ানমার সীমান্তের রেমংপাড়া, বঙ্কুপাড়া, ঘুমধুম ও মিজোরাম সীমান্তে সাইচল, মাঝিপাড়া, উদয়পুর গিয়ে ঠেকেছে এ সড়ক, যেখান থেকে খালি চোখেই দেখা যায় ভারত ও মিয়ানমারের বসতি। 2020 সালে শুরু হয় দেশের প্রথমে সীমান্ত সড়ক প্রকল্প। এখন পর্যন্ত প্রায় 3800 কোটি টাকা ব্যয়ে 317 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনী। পাহাড়ি জনপদে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু নাই, ম্যাটেরিয়াল কোথা থেকে নেবে সেটার কোনো ঠিক নাই, এবং অনেক দূর থেকে সেই ম্যাটেরিয়ালগুলি এখানে ক্যারি করতে হয়। এই হেভি ইকুইপমেন্টগুলি এত উচ্চতা উঠায় নিয়ে সেখানে কাজ করানো, আবার সেখান থেকে নিরাপদে ফেরত নিয়ে আসা, অনেক জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছে। মায়ানমার এবং ইন্ডিয়ার পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা এবং মায়ানমারের যে অংশ নিয়ে এই অঞ্চলটাতে আমরা এতদিন আমাদের জিওগ্রাফিক্যাল ম্যাপে আমরা এই অবস্থানগুলো দেখতাম, আমাদের দেশের সীমানাগুলি। আর এখন যেটা হলো যে আমরা ভিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি।
দীর্ঘ ও দুর্গম এ সড়ক নির্মাণ ছিল ধুলোমাখা, ঘামে ভেজা আর রক্তমাখা যাত্রার। দেশে এটিই একমাত্র পথ যেটির নির্মাণে প্রাণ দিয়েছেন সেনা সদস্য সহ 7 জন, হতাহত হয়েছেন মোট 26 জন। দুর্গম এই সীমান্ত সড়ক যে এখানকার অর্থনীতি, জীবনযাত্রা কিংবা ব্যবসা বাণিজ্যে পরিবর্তন এনেছে সেটি নিঃসন্দেহে বলা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নান্দনিকতার অপূর্ব মেলবন্ধনের এক অনন্য উদাহরণ তৈরি করেছে এই সীমান্ত সড়ক। এই হাজার হাজার ফুট উচ্চতায় কি করে এমন সড়ক নির্মাণ সম্ভব হলো সেই গল্পটিও আমরা এখন জানব। প্রথমে হেলিকপ্টার, তারপর ড্রোন সার্ভে, সবশেষে মাস কিংবা সপ্তাহ একটানা পায়ে হেঁটে এ সড়কের নকশা প্রস্তুত করতে হয়েছে। দেশে তো বটেই, পরামর্শ নিতে হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ থেকেও। খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবনের 3টা জেলার উপর দিয়ে যাচ্ছে এবং এই 3 জেলার মাটির বৈশিষ্ট্য 3 রকমের। কোনো কোনো জায়গায় পাথুরে পাহাড় আছে, কোনো কোনো জায়গায় কর্দমাক্ত এবং কোনো কোনো জায়গায় মাটি যে বড় ধরনের ফাটল তৈরি হয়। এইগুলোর জন্য অনেক সময় আমাদের রাস্তার কাজ দেরি হয় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা পড়ি। ভারত ও মিয়ানমারের এই সীমান্তে কোনো তারকাটা নেই, ফলে মাদক, অস্ত্র চোরাচালান ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার রুট ছিল এসব এলাকা। অবাধে যাতায়াত ছিল দুই পারে, তাই এ সড়ক জাতীয় নিরাপত্তা ও অপরাধ নির্মূলের কৌশলগত হাতিয়ার। আগে যেখানে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা ঝিরি ধরে বা আপনার যেখানে গহীন জঙ্গল আছে সেখান দিয়ে আপনার ছোটো ন্যারোপথ নির্মাণ করে চলে যেত, সেখানে কিন্তু এখন যেতে পারছে না, কারণ সেখানে আগে যেখানে সেটা ছিল এখন সেখানে রাস্তা হয়ে গিয়েছে। সেনাবাহিনী বলছে সীমান্ত সুরক্ষিত করতে এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়বে। ড্রোন সার্ভিলেন্স, সিসিটিভি ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পরিধি বাড়াবে বিভিন্ন বাহিনী, বাড়বে প্রশাসনিক কার্যক্রমও। যখন কুইক রেসপন্স টাইমটা কমে যাবে তখন অটোমেটিক্যালি নিরাপত্তা নিশ্চিত হবে। এই উপঘাট এই গ্রাউন্ডে নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। 3 ভাগে এই সীমান্ত সড়কের 1600 কিলোমিটারের কাজ শেষ করতে সময় লাগবে আরও 10 বছর। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে 288 কিলোমিটার সড়কের কাজ শুরু করছে সেনাবাহিনী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বঙ্গোপসাগরে আবারও সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে ডাকাতরা লুট করে নিচ্ছে যান, মাল, ট্রলার ও মাছ সবই। এ থেকে পরিত্রাণ চায় জেলে ও ট্রলার মালিকরা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে জলদস্যু দমনে কাজ চলছে, এমনকি গভীর সমুদ্রেও চালানো হচ্ছে অভিযান। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফেরদাউস সোহাগ। বঙ্গোপসাগর জুড়ে রয়েছে প্রায় 475 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 71,000 টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করেছিল। এতে আয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। বিশ্বের 52টি দেশে এই মাছ রপ্তানি করা হয়। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। প্রায় জলদস্যুদের কবলে পড়ে হারাচ্ছেন মাছ, ট্রলার, জাল, এমনকি জীবনও। দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে জেলেদের উপর হামলা করা হচ্ছে। সম্প্রতি সাগরে জলদস্যুদের আক্রমণে 1 জন গুলিবিদ্ধ ও 8 জন আহত হন। জেলেরা জানান, সাগরে মাঝে মধ্যেই ঘটে এমন ঘটনা। বাঁশখালী, কুতুবদিয়া, চকরিয়া এগুলো ডাকাতি বেশি হয়। আমরা সাগরে থাকি, সব সময় ভয়ের অবস্থায় থাকি, কি ডাকাইতে আসে না কি কেউ আইসা মাইরিয়া দেয় না জাহাজে মাইরিয়া দেয়, কোনো আমাদের জীবন নিরাপত্তা নাই। ডাকাইতে আঙ্গরে নিয়ে গেছে, পরে 2-3টা বোট ধরার পরে আমার ঘরে আরেকটা উঠে দিছে যে গাড়ো নিয়ে আয়া করে ফসাই দিও। তো কাছে আজর করে মাপছে, একটা মানুষের কোবাইছে না, একটা মানুষের মারি দিতেছে না। তোকে যা আছে কোম্পানির সম্পদ আছে, কোম্পানির সম্পদ দুধ নিয়ে যা, কিন্তু আমার ঘরে মার দিয়ে দিছে ভাই। জেলেদের দেয়া তথ্য অনুসারে সাগর কখনোই শতভাগ নিরাপদ ছিল না। মাঝে মধ্যেই ঘটেছে ডাকাতির ঘটনা, কখনো কখনো তার রূপ নিয়েছে গণডাকাতিতে। ট্রলার মালিকদের সূত্র বলছে, ডাকাতি কিংবা গণডাকাতি যেটি হোক, এর সাথে জড়িত কিছু অসাধু জেলে। সাগরে মাছ কম পাওয়ার কারণে তারা অনেকেই নেমে পড়েছেন এই পথে। দেশের 19টি উপকূলীয় জেলায় বর্তমানে নিবন্ধিত জেলেদের সংখ্যা প্রায় 18 লাখ।
তবে প্রকৃত জেলের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এদের মধ্যে 1/3 সমুদ্রগামী বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন, যাহাতে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনী আমাদের যথাযথ ব্যবস্থা নেয় এবং তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আমাদের জেলেরা খুব শান্তভাবে তারা ফিশিং করতে পারবে। সাগর ও নদী উভয় স্থানেই জলদস্যুদের আক্রমণের ঘটনা চলছে। সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশ দায়িত্ব পালন করছে। এখানকার অধিকাংশ মানুষের মেজর একটা মানুষ এই মাংসর উপরে নির্ভর করে, তাদের জীবিকা নির্ভর করে। সেই জন্য এটাকে আমরা আলাদা ফোকাস দিই সবসময়। আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্তগুলো থাকে যেন তারা নিরাপদে মাছ ধরতে পারে এবং সরকার যে নির্দেশনাগুলো দেয় সেগুলো যেন মেনে চলে। আমাদের কোস্টগার্ডও যথেষ্ট পরিমাণ সজাগ থাকে। সকলে মিলে আমরা চেষ্টা করছি। তো এই শীতের মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত বিশেষ করে ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, পিরোজপুরে কিছু যেগুলো যে জায়গাতে আপনার নর্মালি ডাকাতি হওয়ার চান্স থাকে জলদস্যুদের, আমরা বেশ শক্ত দমন সক্ষম হয়েছি সরকারের সহযোগিতা আমাদের। জেলেদের নিরাপত্তায়, জলদস্যু দমনে ও সকল ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিতকল্পে গভীর সমুদ্রে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। জেলেদের অভিযোগ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ছোটখাটো ডাকাতির ঘটনাবলী আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন নৌযানসমূহ তল্লাশির আওতায় নেওয়া হচ্ছে। গত 10 এপ্রিল সাগরে জলদস্যুদের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা এলাকার 4টি ট্রলার। এর আগে 9 এপ্রিল ঢালচর ও হাতিয়ায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এতে আহত হন অর্ধশত জেলে। এসব ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। রাজধানীর টিকাটুলিতে পুড়ে গেছে একটি কেমিক্যালের গুদাম, তবে এই ঘটনায় কোনো হতাহত নেই। বুধবার ভোর 5টায় হাটখোলা রোডের মামুন প্লাজার 3য় তলার ওই গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে 12 তলা ভবনটির নিচের 3টি তলা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। আগুন লাগার পর উপরের 8 তলা থেকে বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানাতে পারেনি তারা। আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম স্থাপনে যথাযথ অনুমোদন ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ছয়টার দিকে আমরা জাস্ট সবাইকে বাসার মধ্যে নক করছি যে আগুন লাগছে, বলছে। নিচে এসে দেখি এই সাইডটা হচ্ছে এই পাশে বিল্ডিংয়ে এখান থেকে ধোঁয়াটা আর কি বেরোতেছে। পরে দেখি আগুনও অনেক বেশি আর কি। তো ওনারা চেষ্টা করে এক্সটিংগুইশার দিয়ে অনেকক্ষণ চেষ্টা করে যে আগুনটা নিভানোর, পরবর্তীতে নিভাতে পারে না। এরপর আমার এক বড় ভাই, উনি 11 তলায় থাকে, উনি ফোন দেয়, ফায়ার সার্ভিস ফোন দেয়। তারা 5-6 মিনিটের মধ্যে চলে আসে। আগে ছিল এটা একটা মার্কেট, ওই মার্কেটে বিলুপ্ত করে সার্টিফিকেট দোকান দিয়া গুডাউন দিছে। এই গুডাউনের ভিতরে এখন অবৈধ যত কেমিক্যাল এগুলি রাখছে। যেহেতু এটা একটা আবাসিক কাম বাণিজ্যিক ভবন, তো এই আবাসিক কাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কি ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার। যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এগুলো ফ্লেমেবল এবং এগুলা হলো এক্সপ্লোসিভ, এক্সপ্লোশনও হতে পারত। এখন বাণিজ্যে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। সপ্তাহ ব্যবধানে সিলেটে বেড়েছে চাল, ডাল সহ কয়েকটি পণ্যের দাম। বিশেষ করে চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে নগরীর মির্জা জাঙ্গাল এলাকা থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। চালের দাম বাড়ায় সেখানকার স্থানীয় ক্রেতারা কি বলছেন জানাবেন।
মুক্তি চলছে ভরা মৌসুম চালের, তারপরেও চালের দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনি যেমনটি বলছিলেন আসলে তেমনটি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গেছে চালের দাম, এবং পাইকারি এবং খুচরা বাজার উভয় বাজারেই কিন্তু একটা আমরা স্পষ্ট প্রভাব দেখতে পাচ্ছি এর। আমি যদি আজকের বাজার দর আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে মোটা চাল সেগুলো কিন্তু 50 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেগুলোর দাম তেমনটি বৃদ্ধি পায়নি। যেগুলোর দাম বেড়েছে তার মধ্যে মিনিকেট, নাজির শাইল, 28 চাল, এগুলোর দাম কিন্তু খুব বেশি বেড়ে গেছে। আমি আজকের বাজার দর আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। প্রথমেই আজকে বাজার দর অনুযায়ী নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে 4 থেকে 5 টাকা কম ছিল। এই সপ্তাহে কিন্তু 4 থেকে 5 টাকা বেড়ে গেছে। 28 চালের দামও কিন্তু একইভাবে বেড়েছে। এবং আমি যদি বলি মিনিকেট চাল, সেটিও কিন্তু অনেকটাই বেড়ে 5 টাকা থেকে 60 টাকা বেড়ে গেছে মিনিকেট চালের দাম। এবং আরও অন্যান্য যেগুলো চাল রয়েছে, বিশেষ করে মধ্যবিত্তরা যে চালগুলো ব্যবহার করেন সেইগুলোর দাম কিন্তু বেড়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটি পণ্যের কথা বলি যেটির দাম বেড়েছে, সেটি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমরা গত সপ্তাহে এসেও দেখেছিলাম যে 840 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকে 860 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই বছর কিন্তু লাগাতার 3 দফায় কিন্তু এই গুঁড়ো দুধের দাম বেড়ে গেল, এবং চালের দামও কিন্তু এই বছর কয়েক দফায় বাড়া শুরু হয়েছিল এবং চড়া মূল্যেই কিন্তু বিক্রি হচ্ছে। এবং মানুষজন ক্রেতাদের কথা যেটি বলছিলেন, ক্রেতারা আসলে নাবিশ্বাস হয়ে পড়ছেন। এইরকমভাবে যদি দফায় দফায় দাম বাড়ে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছেন তাদের জন্য আসলেই কষ্টসাধ্য হয়ে পড়ে। তবে স্বস্তির খবর যেটি, অন্যান্য পণ্যের দাম আসলে তেমনটি বাড়েনি, স্থিতিশীল রয়েছে। আমি যদি সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেল 189 থেকে 192 টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য পেঁয়াজের কথা বলি, ইন্ডিয়ান পেঁয়াজ না থাকলেও দেশি পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, 55 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি রসুনের কথা বলি, রসুন 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, ময়দা বিক্রি হচ্ছে প্রায় একই দামে 55 টাকা কেজি দরে। অর্থাৎ অন্যান্য পণ্য স্থিতিশীল রয়েছে। তবে যেটি বলছিলাম যে চালের দামের নিয়ে কিন্তু চালবাজি চলছে, এবং এটি নিয়ে ক্রেতারা বেশ অসন্তুষ্ট। তারা বলছেন যে সিন্ডিকেটের স্পষ্ট প্রভাব রয়েছে এখানে, এবং বাজার মনিটরিংয়ের দাবি জানাচ্ছেন তারা। মুক্তি, এই ছিল আমার কাছে সিলেটের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার থেকে সবশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া সহ আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী প্রতিরক্ষা বাঁধ। নির্ঘুম আতঙ্কের দিন কাটছে নদী পারের 10,000 মানুষের। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল আলিম। উজানের ঢল, অতিবৃষ্টি আর প্রবল স্রোতে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। বিশেষত উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মোসলেমপুর সহ প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বেড়িবাঁধ। এছাড়া ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পারের প্রায় 10,000 বাসিন্দা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। রানাকড়িয়া থেকে মুসলিমপুর পর্যন্ত সম্পূর্ণ জায়গা যারা ফসলের জমি সব ভেঙে গেছে, নদীর বিলীন হয়ে গেছে। এখন যে জায়গাটুকু আছে শুধু ভিটি মাটি, বসত ভিটা বলতে কিছুই নেই, সবই নদীর ভিতরে চলে গেছে। এখন আমাদের খুব আতঙ্কের ভিতরে থাকা লাগে, কখন কোন সময় হয়তো বা বাড়ি কারণে আমি চলে যাই। আবাদের জমি সবই ভেঙে গেছে, এখন শুধু আছে আমার ভিটাটুক। এই ভিটাটুকও যদি ভেঙে যায়, আমার ছেলে সন্তান নিয়ে আমরা কোন জায়গায় লুকাবো? গাংটা বাঁধার কোনো ব্যবস্থা করছে না, আমার যে কোনো লোকজনও আসছে না, বাড়ি ঘর যে আমার ভেঙে চলে যাবে। চরম ভাঙছে 15 দিন আগে থেকে। সরকারের কোনো কর্মকর্তা আসে না, যদি আসতো তাহলে পরে ওরা যদি দেখতো চোখে, আর দৃশ্য দেখলে পারে ওরাই আতঙ্ক হয়ে যায়। সরকারের কাছে আবেদন করছি যে আমার বাড়িটা বাঁচাক, ওগর তো বাড়িটা বাঁচাইলে আমরা যে কোনো নিরাপদে থাকতে পারবো নি। বিশ্ব হয়ে গেছে, এখন সরকার যদি পদক্ষেপ না নেয় আমাদের তো ধরুন রাস্তায় বসা লাগবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ীভাবে ভাঙন রোধে 9 কিলোমিটার অংশে 1472 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।
রূপপুর পার্বণ বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রোইন নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংগঠিত হচ্ছে। তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। তবে কোনো আশ্বাস নয়, স্থায়ীভাবে ভাঙন রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি করেছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন কুষ্টিয়া। পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়ায় জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওরের ডিঙি নৌকার হাট। বর্ষা মৌসুমে প্রতি বুধবার বসে এই হাট। শতবর্ষে এই হাট নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কতক্ষণ চলবে এই হাট? মুক্তি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডিঙি নৌকার হাটে। তো এই হাটের কিন্তু বয়স কিন্তু প্রায় 100 বছরের ওপরে। তো আমরা এখানে আসার পর যে বিষয়টি দেখতে পেয়েছি যে এটি হচ্ছে সম্ভবত দ্বিতীয় হাট। তো বর্ষা মৌসুমে কিন্তু যত পানি বাড়বে এই হাটে কিন্তু বেচা বিক্রি তেমনটাই বাড়বে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। সকাল থেকেই যারা এখানে ব্যবসা করেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে তাদের ডিঙি নৌকাগুলো নিয়ে আসছেন সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। তো আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে 10 হাত থেকে শুরু করে 20 হাত পর্যন্ত নৌকা পাওয়া যায়। সর্বনিম্ন 10 হাত নৌকার দাম এবার চাওয়া হচ্ছে 4,000 টাকা এবং এটাই হচ্ছে 10, 12, 14 হাতের নৌকাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। শীর্ষে রয়েছে কিন্তু চাম্বুল কাঠের নৌকা। তো মূলত একটি চাম্বুল কাঠের নৌকা প্রায় 3 থেকে 4 বছর পর্যন্ত ব্যবহার করা যায় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। যার কারণে এখানে যত নৌকা বিক্রি হয় তার অর্ধেকের বেশি কিন্তু এই কাঠ দিয়ে তৈরি হয়। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যারা প্রতি বছরই কোনো না কোনো কাজের জন্য নৌকা কেনেন, এরকম দু একজনের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আগের বছরের তুলনায় কিন্তু প্রতিটি নৌকায় প্রায় 500 থেকে 600 টাকা পর্যন্ত তাদের বেশি দাম চাওয়া হচ্ছে। অর্থাৎ আগে যে নৌকাটি তারা 3,500 টাকায় কিনেছে, এবার সেটা 4,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তো এই যে ঐতিহ্যবাহী এই ডিঙি নৌকার হাট, এটা কিন্তু প্রতি বুধবার বসে বর্ষা মৌসুম। অর্থাৎ প্রতি বছরের প্রায় 3 মাস, 2.5 থেকে 3 মাস কিন্তু এই ডিঙি নৌকার হাটে কিন্তু নৌকা কেনা বেচা হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো আরেকটি বিষয় যদি জানাতে চাই যে এই মানিকগঞ্জের ঘিওর উপজেলার যে নৌকার হাট, এখানে কিন্তু ক্রেতারা আসে বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল, রাজবাড়ী, তারপর হচ্ছে মানিকগঞ্জের যে 7টি উপজেলা রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এখানে ক্রয় করে নিয়ে যান। তার পাশেই কিন্তু রয়েছে একটি নদী, সেই নদীতে করে কিন্তু দেখা গিয়েছে যে অধিকাংশ মানুষ নদী পথে কিন্তু এই নৌকাগুলো নিয়ে যান বলে আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় যে এটা যেহেতু দ্বিতীয় হাট, বেচা বিক্রি যেহেতু পানি বাড়ছে, নৌকা বিক্রি বেশি হবে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে নৌকার হাট থেকে সবশেষ সংবাদ। আসাদ জামান যুক্ত ছিলেন মানিকগঞ্জ থেকে। নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন বাণিজ্য। জলবায়ু পরিবর্তনের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীর পৃথিবীতে এমন প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে যা মানুষের কল্পনারও বাইরে। বিজ্ঞানীদের আশঙ্কা, উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাত্রা নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিবেশ বিপর্যয়ের তীব্রতা বিগত যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ আকার ধারণ করবে। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। 2024 সালে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্প বিপ্লব যুগের চেয়েও 1.5 ডিগ্রি বৃদ্ধি পায়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই হার 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিকে প্রায় অর্থহীন সাব্যস্ত করতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবহাওয়াবিদদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ও অপ্রত্যাশিত দুর্যোগের পথে এগিয়ে যাচ্ছে বিশ্ব।
2025-এ এসে উষ্ণতম জুনের রেকর্ড গড়েছে ইউরোপের দেশ স্পেন ও ইতালি। দক্ষিণ ইউরোপে চলছে তীব্র দাবদাহ। একই অবস্থা যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে ও অস্ট্রেলিয়ায়। দাবানলের প্রকোপ পড়েছে তুরস্কেও। গেল 2024 সালেও প্রাকৃতিক বিপর্যয় ভুগিয়েছে বিশ্ববাসীকে। ইতালি ও লাতিন আমেরিকায় তীব্র খরা, নেপাল, সুদান ও ইউরোপে ভয়াবহ বন্যা, মেক্সিকো, মালি ও সৌদি আরবের তীব্র দাবদাহে হাজার হাজার মানুষের প্রাণহানি, আর যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্সে আঘাত হানে প্রলয়ঙ্করী সাইক্লোন। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট দুর্যোগের কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হিসেবে তীব্র দাবদাহ, বন্যা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন দেখা যাবে। So all the weather extremes that we are seeing are currently occurring in a warmer atmosphere and also with warmer oceans and in an atmosphere that can actually carry more moisture. So all these actually contribute to the fact that heat waves, as we've experienced them in the past, বিশ্লেষকদের পর্যবেক্ষণ আরও বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে শুরুতেই বিশ্বজুড়ে বাড়বে বিপজ্জনক দাবদাহ, যার প্রভাব পড়বে পৃথিবীর বেশিরভাগ স্থলভাগে। জাতিসংঘের জলবায়ু বিজ্ঞানীদের প্যানেল ও ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন নিশ্চিত করেছে, শিল্প বিপ্লবের আগে প্রতি 10 বছরে যে মাত্রার তাপপ্রবাহ দেখা যেত, বর্তমান সময় বিবেচনা করলে আগামী 10 বছরে তা আরও 2.8 গুণ বাড়বে। বিজ্ঞানীরা আরও বলছেন, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্ববাসীর সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ হয়ে আসবে দাবানল। 2025-এর জানুয়ারিতে যার কিছুটা আভাস মিলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। পুড়ে যাওয়া অন্তত 12,000-এর বেশি অবকাঠামো আর কয়েক ডজন মানুষের প্রাণহানি এই সাক্ষ্য দিচ্ছে। তবে বন ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডের উচ্ছনীয় ভাবনার কারণ আছে। ইইউ বলছে, ইউরোপের 10টির মধ্যে 9টি দাবানল মানবসৃষ্ট কারণে ঘটলেও শুষ্ক আবহাওয়া এখানে গুরুত্বপূর্ণ প্রভাবকের কাজ করে। দাবদাহ আর দাবানলের পর জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে হানা দেবে ঝড় ও অতিবৃষ্টি। 2024 সাল যেমন উচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল, তেমন এটি ছিল তৃতীয় সর্বোচ্চ আর্দ্র বছর। গেল বছর 30 দিনের ব্যবধানে মোট 6টি টাইফুন আঘাত হানে ফিলিপিন্সে। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হ্যারিকেন হেলেন ও মিল্টনের স্মৃতি ভোলেননি মার্কিনরা। বিজ্ঞানীদের আশঙ্কা, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে অকল্পনীয় পরিণতি অপেক্ষা করছে মানবজাতির সামনে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। অবরুদ্ধ গাজা উপত্যকায় 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথে কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিশরও। এ সময় গাজার শাসক দল হামাস শর্তে রাজি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। যদিও হামাস অস্ত্রবিরতিতে সম্মতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলের বিরামহীন হামলা এই পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 57,000 ফিলিস্তিনি। মঙ্গলবার উপত্যকা জুড়ে 109 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এদের মধ্যে 28 জনের প্রাণ যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ঘোষণা দিয়ে গাজায় আগ্রাসন জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আরও একটি বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, এখন বাণিজ্যে। 4 মাসের বিরতির পর আবারও ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জার নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কলম্বোতে প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানটা অনেকটা এমনই। 8 মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 50 ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা। অবনমন হয় আইসিসি র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা 6 ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য সক্ষমতা নিয়েও।
হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে 4 ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেন্সি করেন মিরাজ। যদিও অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও, তাই লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ। বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-20 আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর 2টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি হত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো মেলেনি নিহতের সঠিক সংখ্যা। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল। সাবেক এমপি সাইফুল সহ আসামি 16 জন। পার্বত্য জেলায় 1600 কিলোমিটার সড়কে নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কৌশলগত হাতিয়ার, বলছে সেনাবাহিনী। গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। এবং দুপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ফিরছেন তাসকিন আহমেদ, ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।